সৌজন্যে জামান ফাউন্ডেশন। প্রিয় সুধী, আসসালামু আলাইকুম। এটে নিউজের প্রতিদিনের নিয়মিত বিশেষ আয়োজন শিল্প সাহিত্য ও সেলিব্রিটি শো কবিবাড়ি অনুষ্ঠানে আপনাদের সাদর আমন্ত্রণ। কবিবাড়িতে যেজন আসে গুণীজন, তারাই দেশের অমূল্য মানবধন। একথার গুরুত্বকে অনুধাবন করেই আমাদের কবিবাড়ি অনুষ্ঠানে আমন্ত্রিত হয়ে উপস্থিত হয়েছেন দেশ বরেণ্য সাংবাদিক ও সমকালের উপদেষ্টা সম্পাদক এবং লেখক আবু সাঈদ খান। আর অনুষ্ঠানটির নিবেদক জামান ফাউন্ডেশন। আর অনুষ্ঠানটি উপস্থাপনা করছি আমি আসাদ কাজল। প্রিয় দর্শক, চলুন অতিথির সঙ্গে মূল আলোচনায় ফিরে যাই। সাঈদ ভাই, আমাদের কবিবাড়ি অনুষ্ঠানে আমন্ত্রিত হয়ে উপস্থিত হওয়ার জন্য আপনাকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন? ধন্যবাদ, ভালো আছি। সাঈদ ভাই, শুধু লেখালেখি করে জীবন নির্বাহ করে এমন লেখক বাংলাদেশে তৈরি হচ্ছে না কেন? সংকট কি লেখকের নাকি বাস্তবসম্মত পদক্ষেপের? এ ব্যাপারে আপনি কি বলবেন? ব্যবস্থাপনার এবং লেখকের উভয়েরই। কেননা লেখককে তো জীবন বাজি রাখতে হয়, তো সেই জীবন বাজি রেখে প্রতিকূল অবস্থায় লেখালেখি করার লোকের সংখ্যাও কম। আর একটা হচ্ছে যে অনুকূল যে পরিবেশ রাষ্ট্র সমাজ একজন লেখকের জন্য সেই পরিবেশও দেয় না। দুটোই ঠিক। সাঈদ ভাই, আপনি দেশ বরেণ্য সাংবাদিক, কিন্তু দেশ বরেণ্য কবি কিংবা লেখক হতে পারেননি। এটা কি আপনার জীবনে সফলতা নাকি ব্যর্থতা? আসলে তো আমি তো সাংবাদিকও হতে চাইনি। আমি তো রাজনীতি করেছি, সমাজটাকে বদলাতে চেয়েছি। এবং কৈশোরই বলা যায়, মানে কলেজে প্রবেশ করার পরেই আমি রাজনীতির সাথে সাত পাকে বাধা পড়েছি এবং তারপরে রাজনীতি নিয়েই ভেবেছি। একসময় স্লোগান দিতে দিতে তো বক্তৃতা করতে করতে আমার সময় কেটে গেছে। পরবর্তীতে তো মুক্তিযুদ্ধের সময় আমি মুক্তিযুদ্ধের এক পর্যায়ে আমি চাকুলে ট্রেনিং থেকে খানিকটা অসুস্থ হয়ে কলকাতাতে ফিরি এবং সেই সময় একটা পত্রিকা বের করি। কয়েকজন বন্ধু মিলে, আমি তার সম্পাদক ছিলাম। পত্রিকাটির নাম উত্তাল পদ্মা। সেটা আমার সাংবাদিকতার হাতে খড়ি। সেটা কি সাহিত্য নির্ভরও ছিল? না, সাহিত্য নির্ভর, তবে কয়েকটা কবিতা ছিল। তবে সেটা ছিল মুক্তিযুদ্ধের কথা নিয়েই পত্রিকাটা বেরিয়েছিল। এইটি হচ্ছে আমার সাংবাদিকতার হাতে খড়ি। আর লেখক হওয়ার ব্যাপারটাও, দু একটা ভালো বই লিখবো এমন ধারণা ছিল, কিন্তু লেখক হব এমনটাও ছিল না। তো একসময় বক্তৃতাগুলো পরে আমার মনে হলো কলাম লেখা শুরু করি এবং 91 থেকে নিয়মিত কলাম লেখা শুরু। এখন পর্যন্ত কলাম লেখা অব্যাহত আছে। এরপরে মনে হলো যে মুক্তিযুদ্ধের কথা লিখলাম ফিরে দেখা 71, লিখলাম আমার জেলার মুক্তিযুদ্ধের ইতিহাস। এইভাবে কিছু গবেষণা কাজের সঙ্গে জড়িয়ে পড়ি। আসলে আপনি কি হতে চেয়েছিলেন? আপনার মনোবাসনাটা আসলে কি ছিল? আমি সমাজবদ্ধ হতে চেয়েছিলাম, বিপ্লবী হতে চেয়েছিলাম। রাজনীতিবিদ হতে চেয়েছিলেন কি আসলে? রাজনীতিবিদ বলতে যেটা বোঝায় সেটা না। প্রথমত স্বাধীনতার স্বপ্ন দেখেছে 60-এর দশকে, তো মুক্তিযুদ্ধে গিয়েছি, সে স্বপ্ন খানিকটা পূরণ হয়েছে। সেই স্বপ্নটা কোন অবস্থান থেকে দেখতে চেয়েছিলেন আসলে? রাজনীতিবিদ, সাংবাদিকতা, লেখক, কোন অবস্থান থেকে দেখতে চেয়েছিলেন? রাজনৈতিক কর্মী হিসাবেই মিছিলে গিয়েছি এবং মিছিল থেকে যুদ্ধে গিয়েছি। এই সাঈদ ভাই, আপনি সাংবাদিক, কিন্তু এদেশে সাংবাদিকদের সম্মানজনক পরিবেশ কতটুকু আছে বলে আপনি মনে করেন? সাংবাদিকতা সবসময় চ্যালেঞ্জিং ছিল। একসময় তো যারা সম্পাদক ছিলেন তারাই ছিলেন পত্রিকার মালিক। তো তখনও অর্থনৈতিকভাবে সাংবাদিকরা কখনো সচ্ছল হয়নি। এখন মানে কর্পোরেট হাউসগুলো পত্রিকার মালিক, তো সেখানে সাংবাদিকদের বেতন ভাতা বেড়েছে, কিন্তু নিরাপত্তা এখনও নিশ্চিত হয়নি। সে সমস্যা তো রয়েই গেছে। অর্থাৎ সাংবাদিক পেশাটা সবসময় চ্যালেঞ্জের মুখে আছে, এখনও আছে। সাংবাদিকতা তাহলে কি বেতনের জন্যেই? বেতন তো একটা ফ্যাক্টরি, দুটো জিনিস। একটা দায়বদ্ধতা আর কি, যেটা জীবিকার প্রয়োজনে তার বেতন দরকার, আর একটা হচ্ছে তার অঙ্গীকার। এবং এই অঙ্গীকার হচ্ছে সে যা সমাজের চিত্রটাকে তুলে ধরতে চায়, যা দেখে সেটা প্রকাশ করতে চায়।
তো এই যে প্রকাশের যে একটা ইচ্ছা, অদম্য ইচ্ছা থেকে তাকে কলম ধরতে হয়। তো এই সময় তো দেশে বিভিন্ন সময় বিভিন্ন রকম প্রতিকূল পরিবেশ, এখানে সবসময় একটা ভয়ের সংস্কৃতি ছিল। সে ভয়টা হচ্ছে রাষ্ট্রযন্ত্র থেকে হুমকি ধমকি, এখানে বিভিন্ন সেকশন, পুলিশ, আমলা, এমনকি ঠিকাদাররা পর্যন্ত যার বিপক্ষে যায় তারাই সাংবাদিকদের পর চড়াও হয়। সাংবাদিকতার পেশাকে অনেকেই চ্যালেঞ্জিং পেশা হিসাবে মনে করেন এখনো বাংলাদেশে। অবশ্যই। এটা কেন? অবশ্যই এটা এত চ্যালেঞ্জিং থাকবে কেন? এত নিরাপত্তাহীনতা সাংবাদিকরা এখানে ভুগবে কেন? দুই দিকে নিরাপত্তাহীনতা। একদিকে তার বেতন এবং অন্যান্য ভাতা এটা অনিশ্চিত, তারপরে হচ্ছে চাকরি অনিশ্চিত, তারপরে হুমকি ধমকির মুখে থাকতে হয় এবং অনেক সাংবাদিক তো প্রাণ দিতে হয়েছে, জেলে যেতে হয়েছে, গ্রেফতার হন। বিভিন্ন রকম কালাকানুন রয়েছে, কালাকানুনের বেড়াজালে সাংবাদিকদের কণ্ঠকে রুদ্ধ করা হয়। তার ভিতর দিয়েও সাহস করে কথা বলতে হয়। যেমন গত 15 বছরে, 15.5 বছরে তো আমাদের এখানে একটা ভয়ের সংস্কৃতি ছিল, আমরা যা লিখতে চেয়েছি লিখতে পারিনি, তারপরে সাহস করে লিখতে হয়েছে, বলতে হয়েছে। তো এটা একটা সবসময় একটা চ্যালেঞ্জিং পেশা। সাইদ ভাই, হলুদ সাংবাদিকতা কিংবা ভুয়া সাংবাদিকতা, এই বিষয়ে আপনাদের কোনো করণীয় কিছু আছে বলে আপনারা মনে করেন? সাংবাদিকতার সমস্যা, হ্যাঁ, হলুদ সাংবাদিকতা আছে। তো তার চেয়ে ভয়াবহ আছে হচ্ছে দেশকানা সাংবাদিকতা। দেশ না, মানে দলকানা সাংবাদিকতা, অর্থাৎ যে দল ক্ষমতায় থাকে সেই দলের কাছ সঙ্গেই সাংবাদিকরা গাঁটছড়া বাঁধে। এইভাবে অনেক। তাহলে তো এটা সাংবাদিকতা হলো না, হয়ে গেল মুখপাত্র। না, এটা মুখপাত্র না, এরকম হয়ে গেল। এটার থেকে বের হওয়া কিভাবে সম্ভব? এখানে হচ্ছে যে দুটো জিনিস আছে। একটা হলো সাংবাদিক পেশায় সে তার চরিত্র হারায় দুই কারণে। একটা হচ্ছে প্রলোভনে, আর একটা হচ্ছে হুমকিতে। অনেক সময় ভয়ের কারণে সাংবাদিকতা, সুস্থ সাংবাদিকতা করতে পারে না, সঠিক কথা যা লিখতে চায় তা লিখতে পারে না। আর একটা হচ্ছে প্রলোভনেও সাংবাদিকরা পথ হারায়। সরকার, বিরোধী দল এবং জনগণ, আপনারা সাংবাদিক সমাজ কার দলে? সাংবাদিক জনগণের অংশ। এটা মুখে নাকি কার্যক্রমে? তা আমি তো বললাম, আপনি তো একটু আগে বললেন না না, হুমকি সৎ থাকে, নানা সাংবাদিকতা দলের হচ্ছে, দল সৎ থাকে। সাংবাদিকতা অবশ্যই জনগণের পক্ষে থাকে, জনগণের কথা বলে, জনগণের হয়ে তার কলম কাজ করে। কিন্তু এখানে যদি সাংবাদিকতা অনেক সময় আপোষ করে, তখন আর সে জনগণের হয়ে থাকে না। সাংবাদিকতা অনেক সময় প্রলোভনে পড়ে সে সরকার, শাসক গোষ্ঠীর তো মানে কি তল্পি বাহকে পরিণত হয়। এটাও আমরা দেখেছি। বহু গ্রন্থের প্রণেতা আপনি, একজন গবেষকও আপনি, লেখালেখি করেন। আমি যদি আপনাকে প্রশ্ন করি, লেখালেখির সঙ্গে আপনার সাংবাদিকতা সাংঘর্ষিক? না, সাংঘর্ষিক না, কিন্তু সাংবাদিকতার ব্যস্ততার কারণে লেখালেখির স্পেসটা কমে যায়। এটা স্পেসটা যতটা লেখালেখি করার সুযোগ সুবিধা, সেই ক্ষেত্রে বিঘ্নিত হয়। কেন, সময়ের ব্যাপার। সাংবাদিকতা একটা সার্বক্ষণিক জব। এমনকি রাতে বাসায় ফিরেও তাকে খোঁজখবর রাখতে হয় কোথায় কি ঘটছে, বিশেষ করে আমাদের দেশে। তো সেই কারণে যতটা লেখালেখি করার যে ইচ্ছা, সবটা পূরণ হয় না। অনেক ইচ্ছাই, অনেক বিষয়ই মাথার ভিতর ঘুরছে, কিন্তু শেষ করতে পারছি না। তাহলে বলবো, আপনার লেখক সত্তা কি সাংবাদিকতার কারণে লেখক সত্তা আত্মহননের দিক এগিয়ে যায়? আত্মহনন না বললাম, বিঘ্নিত হচ্ছে, সংকুচিত হচ্ছে, এতে তো কোনো সন্দেহ নেই। এবার আপনার কাছ থেকে, আমি যদিও জানি আপনার কোনো কবিতার বই নেই, লেখক হিসেবে গবেষণা গ্রন্থ আপনার 20টির উপরে, কবিতা কি জীবনে কখনো লিখেছেন কিনা তাও জানি না। তবে আজকে সাহস করে একটি প্রশ্ন করব, আপনার কণ্ঠে এবার একটি কবিতা শুনব, যদি না, থাকে কবিতা বলবেন। কবিতা হয়তোবা যে যৌবনে সবাই কবিতা লেখে, এমনই হয়তোবা ডজনখানিক কবিতা আমি লিখেছি, সেগুলোর কাছে আমার কাছে নাই, সেগুলো হারিয়ে গেছে কোথায় কোথায়। স্মৃতি থেকে একটু শুনবো। হ্যাঁ, স্মৃতিতে আমি শেষ কবিতা লিখেছিলাম তখন এরশাদের বিরুদ্ধে লড়াই চলছিল, রাজপথে সংগ্রাম ছিল। আমি তখন রাজপথের একজন সক্রিয় কর্মী, সংগঠক। তো সেই সময় আমাকে একটা কবিতা, মানে একটা কবিতার সংখ্যায় আমাকে একটা লেখা কবিতা চেয়েছিল। তো আমি একটু চ্যালেঞ্জ নিয়ে একটা কবিতা লিখেছিলাম। কবিতাটার
মানে প্রথম দিকের এবং শেষের দিকের লাইনগুলো আমার মনে আছে, মাঝখানেটা মনে নেই। শুনবো সেটা। কবিতাটা একটু লম্বা কবিতাই ছিল। সেটা হচ্ছে এইরকম: ধান খেতে যুদ্ধবাজ শিবির, ক্ষুব্ধ কৃষক, বাহুতে বল পলাশে আগুন, ঝড় চাই ঝড়, ঝড় আসবে বলে লাল গামছায় উড়িয়েছি পতাকা। এইটুকু। আর হ্যাঁ, আর শেষের লাইনটা, শেষের কয়েকটা লাইন আমার মনে আছে। শেষের লাইনগুলো হচ্ছে এইরকম যে আসুক ঝড়, উড়ে যাক ঝরা পাতা, মহাজনী খাতা, যে খাতার পাতায় পাতায় বন্দি আমি, বন্দি ভবিষ্যৎ। বৈশাখকে ইঙ্গিত করেছেন? জীবনকে ইঙ্গিত করেছি। বাবা, বৈশাখীর ঝড়ের মাধ্যমে। ঝড়ের অর্থাৎ ঝড় মানে এখানে হচ্ছে বিপ্লব, ঝড় মানে পরিবর্তন। এই সাইদ ভাই, পরিবর্তনের মধ্য দিয়ে আমি মানে আমার যে বন্ধুত্ব দশা থেকে মুক্তি চেয়েছি। মুক্তি মানে আমি মানে ওখানে কৃষক, আমি মানে ওখানে শ্রমজীবী জন। সাইদ ভাই, এবার জানতে চাইবো আপনার ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন। হতে পারে সেটা আপনার কোনো অতীত জীবনের প্রেমের কথা, প্রেম কাহিনী, কিংবা কোনো গোপন কথা। জানতে চাই আপনার গোপন কথা, যা কখনো এই যাবৎকালে কাউকে বলেননি। এমন কোনো গোপন কথা আমার নেই। আমি আগে একটা কথা প্রসঙ্গে বলেছি যে আমি কলেজে ঢোকার পর থেকেই রাজনীতিতে জড়িয়ে পড়েছি। তো তখন হ্যাঁ, ভালো লাগা না লাগা তো থাকেই, প্রেমেও আসে, কিন্তু সেগুলো মেঘে ঢাকা ছিল, কখনো তা প্রকাশিত হয়নি। এবং পরবর্তীতে আমি 90 সালে যে আমার বিয়ে করেছি সেটা সেটেল ম্যারেজ, 100% সেটেল ম্যারেজ। এই যে 100% বললেন, বিয়ের পরে কি 100% প্রেমে পড়েছেন ভাবির প্রতি? তা তো প্রেম তো এসেছেই, তা না হলে তো এইটা 90 সাল থেকে এটা কত 25 সাল, অর্থাৎ 35 বছর তো কেটেছে। প্রেম ছাড়া তো আর 35 বছর। ভাবি কি জানে এই প্রেম কাহিনী, যে ভাবির প্রতি আপনার এত প্রেম? সেটা আন্দাজ করে নিশ্চয়ই। সাইদ ভাই, দোষ গুণ নিয়ে মানুষ, এবার বলতে হবে আপনার দুটি দোষ এবং দুটি গুণ। কি বলবেন এই প্রসঙ্গে? এখন হচ্ছে যেমন প্রথম দোষটা হচ্ছে আমি বৈষয়িক না, আর দ্বিতীয় দোষ হচ্ছে যে আমি খানিকটা স্পষ্টভাষী, অনেক কথা যেটা বলা উচিত না বলে ফেলি। এতে কি শত্রু বাড়ে? কখনো কখনো বাড়ে। তখন কিভাবে মোকাবেলা করেন? কখনো সাহস দিয়ে, কখনো কৌশলে, কিন্তু যা বলার বলে ফেলি। সাইদ ভাই, আপনার প্রতি শেষ প্রশ্ন। বাংলাদেশের প্রিয় 4 জন কবির নাম বলতে হবে, প্রিয় 4 জন সাহিত্যিকের নাম বলতে হবে। কার নাম বলবেন? খুব কঠিন প্রশ্ন। আমার মনে হয় জীবিত অবস্থায় আমার জন্য 4 জনের নাম এই মুহূর্তে হিসাব করে বলা খুব কঠিন। অবিভক্ত বাংলার 2 জনের নাম বলি, বিভক্ত বাংলার 2 জনের নাম বলি। কেননা আমার ইদানিং নতুন কবিদের সব কবিতা পড়া হয় না, কার প্রতি অবিচার হয়ে যাবে আমি অবিচার করতে চাই না। তো সেইটা হচ্ছে রবীন্দ্র নজরুল। আর যদি বলেন যে এই সময়ের 2 জন, তো আল মাহমুদ শামসুর রহমান। গুণ আমার প্রিয় কবি, কেন গুণের অনেক কবিতা, হ্যাঁ, নীলমন্দ গুণের অনেক কবিতা আমাকে আপ্লুত করে। তো এর বাইরে আরো অনেকে আছে, কিন্তু স্পেসিফিক নাম এই মুহূর্তে বলতে পারছি না। সাইদ ভাই, সময় স্বল্পতায় আমাদের আলোচনার ইতি টানতে হবে। আমাদের এটেন নিউজের কবিবাড়ি অনুষ্ঠানে আমন্ত্রিত হয়ে উপস্থিত হওয়ার জন্য আপনার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। ধন্যবাদ। প্রিয় দর্শক, এতক্ষণ কথা বলছিলাম দেশ বরেণ্য সাংবাদিক, লেখক ও সমকালের উপদেষ্টা সম্পাদক আবু সাইদ খানের সঙ্গে। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আসাদ কাজল আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।